আলোচনার ধারাবাহিকতায় এখন আমরা পড়ব অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে। তোমরা অলরেডি জানো অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক হচ্ছে 8টি, সেগুলো হচ্ছে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। তোমাদের বোঝার সুবিধার্থে আমি বোর্ডে লিখে রাখতেছি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আবারও বলছি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। এখন অক্টাল সংখ্যা পদ্ধতির যোগের নিয়মটা হচ্ছে, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগের নিয়মটা হচ্ছে দুই সারির ক্ষেত্রে। বিশেষ করে আমি এই মুহূর্তে যে কথাটা বলছি, এটা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগের নিয়ম দুই সারির ক্ষেত্রে। হ্যাঁ, একটু দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যা তাহলে কয়টি? 8টি। কি কি স্যার? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, মানে 0 থেকে শুরু করে স্যার 7 পর্যন্ত। এখন অক্টাল সংখ্যা পদ্ধতির যোগের নিয়ম হচ্ছে, ধরো 35 আর 35, এই দুইটা সংখ্যার তুমি যোগ করতে চাচ্ছ অক্টাল সংখ্যা পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। হ্যাঁ, এখন অক্টাল সংখ্যা পদ্ধতির যোগের নিয়ম হচ্ছে, যে কোনো দুইটা সংখ্যা যোগ করে, দেখো, যে কোনো দুইটা সংখ্যা যোগ করে যদি 8 কিংবা 8-এর বেশি হয়, তাহলে তার মধ্য থেকে বিয়োগ করতে হবে 8। বিয়োগ করে হবে যত, ওই লাইনে লিখবে তত, হাতে থাকবে 1। স্যার এত কথা তো মনে থাকবে না, বাদ দাও বাবা, ভুলে যাও। এদিকে দেখো, 5 আর 5 যোগ করে কত হয় বলো? 10। আমাকে বলো, 5 আর 5 যোগ করে 10 হয়েছে। এই 10 সংখ্যাটা 8 কিংবা 8-এর চেয়ে বড় কিনা? জি, অবশ্যই বড়। তাহলে এর মধ্য থেকে বিয়োগ করতে হবে 8। কি বলেছিলাম? যে কোনো দুটো সংখ্যা যোগ করে যদি 8 কিংবা 8-এর চেয়ে বেশি হয়, তাহলে তার মধ্য থেকে বিয়োগ করতে হবে 8। বিয়োগ করে হবে যত, বিয়োগ করে হবে যত, ওই লাইনে লিখবে তত, হাতে থাকবে 1। তাহলে 3 3 6 আর হাতের 1 যোগ করলে কত হয় স্যার? 7। এটাই হচ্ছে অক্টালের যোগের নিয়ম। হ্যাঁ, দুই সারির ক্ষেত্রে। তাহলে দুই সারির ক্ষেত্রে নিয়মটা কি আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনো, যে যে কোনো দুইটা সংখ্যা যোগ করে, যে কোনো দুইটি সংখ্যা যোগ করে যদি 8 কিংবা 8-এর বেশি হয়, তাহলে তার মধ্য থেকে বিয়োগ করতে হবে 8। বিয়োগ করে হবে যত, ওই লাইনে লিখবে তত, হাতে থাকবে 1। কখন হাতে 1 থাকবে স্যার? যদি যোগ কইরা দুইটা সংখ্যার 8 কিংবা 8-এর চেয়ে বেশি হয়। হ্যাঁ, তাহলে দেখো, 5 আর 5 যোগ করে 10 হয়েছিল। 10 সংখ্যাটা 8 কিংবা 8-এর চেয়ে বড় কিনা? যে অবশ্যই বড়। তাহলে 10-এর মধ্যে থেকে আমরা বিয়োগ করব 8। বিয়োগ করে হবে কত? 2। আমরা ওই লাইনে লিখবো তত, হাতে থাকবে আমাদের কত? 1। তাহলে 3 3 6 আর হাতের 1 যোগ করলে কত হবে? 7। কথা বুঝছো কিনা বলো? এখন মনে মনে তোমার যে প্রশ্নগুলো হচ্ছে, তোমার প্রথম প্রশ্ন মনে মনে হতে পারে যে, আচ্ছা স্যার, দুইটা সংখ্যা যোগ করে যদি 8ই হয় তাহলে কি করব? এ বাবা, দুইটা সংখ্যা যোগ করে যদি 8ও হয়, হ্যাঁ, তাহলে তার মধ্য থেকেই বিয়োগ করবে 8। আর 8 থেকে 8 বিয়োগ করে কত হবে? 0। তাহলে ওই লাইনে 0 লিখবা, হাতে যে একটা থাকবে সেটা পরের সংখ্যার সাথে যোগ করে লিখবা। হ্যাঁ, তোমার মনে মনে দ্বিতীয় প্রশ্ন হতে পারে, আচ্ছা স্যার, দুইটা সংখ্যা যোগ করে যদি 8-এর চাইতে কম হয়, 0 থেকে 7-এর মধ্যে কিছু একটা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করব? দেখো বাবা, 0 থেকে 7-এর মধ্যে যা হবে, 0 থেকে 7-এর মধ্যে, হ্যাঁ, তাই লেখা যায়। তখন ওসব হাতে মাথায় কিছু থাকে না। কখন হাতে থাকে না স্যার? যদি যোগ করে দুটো সংখ্যার 8-এর চাইতে কম হয়, মানে 0 থেকে 7-এর মধ্যে কিছু একটা হয়। দেখো না, 3 3 6 আগে 7 হয়েছিল না, তো 7-ই লিখছি। তখন সব হাতে থাকবে না রে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, মনে মনে প্রশ্ন হতে পারে যে, স্যার, দুটো সংখ্যা যোগ করলাম, কইরা 8 বা 8-এর বেশি হয়েছে, তার মধ্য থেকে আর বিয়োগ করছি, করে যেটা হয়েছে সেটা লিখছি। লেখার পর হাতে যে একটা ছিল ওইটা পরের সংখ্যার সাথে যোগ করছি, কইরা দেখি ও মা, আবার 8-এর সাথে বড় হয়েছে। তাহলে কি করব বলেন? তাহলে যেটা করবা সেটা হচ্ছে, পরের বার যোগ কইরা যদি দুইটা সংখ্যা যোগ কইরাও যদি 8 কিংবা 8-এর চেয়ে বেশি হয়, তাহলেও অবশ্যই তার মধ্যে থেকে বিয়োগ করবে 8। বিয়োগ করে হবে যত, ওই লাইনে লিখবে তত, হাতে থাকবে, সেটা পরের সংখ্যার সাথে যোগ করে লিখবা। এখন মনে করো যে পরে আর কোনো সংখ্যা নাই, স্যার তাহলে কি করব? তাহলে বাবা, যে হাতের একটা ছিল সেটা লিখে দিতে হবে। হ্যাঁ, আর পরে যদি কোনো সংখ্যা থাকে, হাতে যে একটা ছিল সেটা সেই সংখ্যার সাথে যোগ করে লিখতে হবে। আচ্ছা, তাহলে দেখো, তোমাকে আমি করতে দিই, তোমরা আগে করার চেষ্টা করো, তারপরে আমারটা দেখবা। হ্যাঁ, দেখো, এই প্রশ্নগুলো তোমরা আগে করার চেষ্টা করবা, তারপর আমারটা দেখবা। হ্যাঁ, আচ্ছা, ধরো 36 36, এই দুটো সংখ্যা যোগ করতে চাচ্ছ অক্টাল সংখ্যা পদ্ধতিতে। হ্যাঁ, এটা একটু চেষ্টা করো তো বাবা। 36 আর 36, হ্যাঁ, দেখো এটা কত হয়? 36 আর 36, বাচ্চারা, 36 আর 36 কত হবে রে? দেখো, 6 6 যোগ করে কত হয় স্যার? 12।
12 সংখ্যাটা 8 কিংবা 8-এর চেয়ে বড় কিনা স্যার? জি অবশ্যই বড়। তাহলে 12 থেকে বিয়োগ করতে হবে 8, বিয়োগ করে হবে যত ওই লাইনে লিখবো তত, হাতে থাকবে 1, 3 3 6 আর হাতের 1 যোগ করলে স্যার 7 হয়। তাহলে আবারও দেখো, ভালো করে লক্ষ্য করো বোর্ডে, দেখো 6 6 কত হয়েছিল? 12। 12 সংখ্যাটা 8 কিংবা 8-এর চেয়ে বড় কিনা স্যার? জি অবশ্যই বড়। তাহলে 12 থেকে বিয়োগ করতে হবে 8, বিয়োগ করে হবে কত? 4, মানে বিয়োগ করে হবে যত ওই লাইনেই লিখবে তত, হ্যাঁ, হাতে থাকবে 1। তাহলে 3 3 6 আর 1 কত হইল স্যার? 7। আচ্ছা, তুমি আরো একটা চেষ্টা করো, দেখো মনে করো যে ধরো তোমাকে বলা হচ্ছে, ধরো কত দিব বলো, 37 প্লাস 1 এই যোগটা করতে বলা হচ্ছে। বলো তো স্যার এটা কত হবে? বলো কত হবে? 7 আর 1 8 স্যার, 8 থেকে 8 বিয়োগ করে হবে 0, 0 হাতে থাকবে 1, 3 আর 1 4। বুঝছো কি না বলো? তুমি আরেকটা চেষ্টা করো রে, বোর্ডে দেখো, তুমি এটা একটু চেষ্টা করো যে তোমার 7 7, হ্যাঁ 7 7 প্লাস 1 কত হয়? বলো কত হবে? 7 আর 1 8, 8 থেকে 8 বিয়োগ করে 0, হাতে থাকে 1, 7 আর 1 8, 8 থেকে 8 বিয়োগ করে 0, হাতে থাকে 1। এর উত্তর কত হবে? 100, হ্যাঁ। আচ্ছা, এই যে তুমি অক্টালের যোগ যে শিখলে, এই অক্টালের যোগটা তোমার কোথায় কাজে লাগবে, হ্যাঁ একটু ভালো করে দেখো। শোনো, তার আগে তুমি আমাকে আরো দুইটা যোগ করে দাও ভাই। তুমি আমাকে বলো তো, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 5 আর 3 এই দুটো সংখ্যা যোগ করে কত হয়? তুমি আমাকে বলো তো 4 প্লাস 4 অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করে কত হয়? তুমি আমাকে আরো বলবা যে 6 প্লাস 2 যোগ করে অক্টালে কত হয়। আচ্ছা, তাহলে বলো 6 আর 2 কত হয় স্যার? 8। 8 থেকে 8 বিয়োগ করে কত হবে স্যার? 0, হাতে থাকবে 1, সে একটা লিখে দাও। তাহলে 6 আর 2 যোগ করলে অক্টালে কত হয়? অবশ্যই 10 হয়। অক্টালে 5 আর 3 যোগ করে কত হয় স্যার? 5 আর 3 কত হয়? অবশ্যই 8। তাহলে 8 থেকে 8 বিয়োগ করে কত হবে রে? 0, 0 হাতে থাকে 1, সে একটা লিখে দাও। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 5 আর 3 যোগ করলে কত হচ্ছে? 10 হয়। 4 আর 4 যোগ করে কত হয় স্যার? 8। 8 সংখ্যাটা 8 কিংবা 8-এর চেয়ে সমান কিনা? 8 থেকে 8 বিয়োগ করে কত হবে? 0 স্যার, হাতে থাকে 1, সে একটাই সামনে লিখে দাও, হ্যাঁ। এই যে হচ্ছে অক্টালের যোগের পুরো ব্যাপার স্যাপার। এখন কথা হচ্ছে যে স্যার, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন কেমনে কেমনে হতে পারে, হ্যাঁ আসো। অক্টালের যোগ থেকে পরীক্ষায় প্রশ্ন কি কি হতে পারে এবং কিভাবে হতে পারে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হতে পারে, 1 নম্বর প্রশ্ন, 37 এই সংখ্যাটা নিচে ব্র্যাকেট দিয়ে ছোট করে 8 লেখা আছে এবং বলা হচ্ছে এত এর পরের সংখ্যা কত? এ বাবা, এত এর পরের সংখ্যা কত? এরকম প্রশ্ন বলা হবে যে স্যার 37 এর পরের সংখ্যা কত? এখন তোমাকে আমি গত ক্লাসেও বলেছিলাম, বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ যখন তোমাকে শেখাচ্ছিলাম, যে দেখো যে কোনো সংখ্যার পরের সংখ্যা বের করতে গেলে সেই সংখ্যাটার সাথে 1 যোগ করতে হয়। যদি দশমিকে একটা সংখ্যার পরের সংখ্যা বের করতে চাও, তাহলে দশমিকের নিয়ম মেনে তোমাকে 1 যোগ করতে হবে। যদি বাইনারি সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যার পরের সংখ্যা বের করতে চাও, তাহলে বাইনারি যোগের নিয়ম মেনে তোমাকে 1 যোগ করতে হবে। যদি অক্টালে যে কোনো সংখ্যার পরের সংখ্যা বের করতে চাও, একই রকম ভাবে অক্টালের যোগের নিয়ম মেনে তোমাকে সেই সংখ্যাটার সাথে 1 যোগ করতে হবে, করলে তুমি সেই সংখ্যার পরের সংখ্যা বের করতে পারবা, হ্যাঁ। তাহলে বোর্ডে দেখো, এখানে যেটা বলা হচ্ছে 37 এর পরের সংখ্যা কত? 37 ভাই, 37 দেখো, এটার পরের সংখ্যা মানে এটার সাথে 1 যোগ করতে হবে। এটা আমি একটু আগে করতে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। 7 আর 1 কত হয় স্যার? 8। 8 থেকে 8 বিয়োগ করে কত হয় স্যার? 0, হাতে থাকে 1, 3 আর 1 কত হবে রে? 4। তাহলে 37 এর পরের সংখ্যা কত? 40। ব্র্যাকেট ক্লোজ করো, নিচে 8 লিখে দাও। কেন স্যার? কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে, তো বুঝবা কিভাবে? যে নিচে ছোট করে 8 লেখা থাকবে, হ্যাঁ, নিচে ছোট করে 8 লেখা থাকলে বুঝে নিবা যে এটা অক্টালে আছে। আর তোমাকে কর্তৃপক্ষ বলছে যে 37 এটা অক্টালে আছে, কিভাবে বুঝছো? নিচে 8 লেখা আছে, বলছে এটার পরের সংখ্যা কত স্যার? তাহলে 37 এর পরের সংখ্যা কত অক্টালে? 40। আরেকটা প্রশ্ন হতে পারে এখান থেকে যে স্যার, 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার দাও, দিয়ে লেখো 7 এর পরের সংখ্যা কত? স্যার 7 এর পরের সংখ্যা কত? দেখো 7 স্যার, 7 তার সাথে +1 করতে হচ্ছে, তাই না? আসো দেখো কত হয়। স্যার 7 আর 1 8 হয় স্যার, 8 থেকে 8 বিয়োগ করে কত হবে? 0, হাতে থাকে 1। আবারও 7 আর 1 8, 8 থেকে 8 বিয়োগ করে কত হবে বাবা? 0, হাতে থাকে 1, সে একটা লিখে দাও, হ্যাঁ। আচ্ছা, তাহলে উত্তর কত হচ্ছে স্যার? 100, হ্যাঁ। এরকম প্রশ্ন হলেও হতে পারে এই টপিক থেকে। তারপর আরো কি কি প্রশ্ন হতে পারে দেখো, বিগত দিনগুলোতে হয়েছিল। আরেকটা প্রশ্ন ছিল, 3 নাম্বার দাও, দিয়ে লেখো 177, খাতায় নোট করে রাখতে পারো, এসব তোমার কাজে লাগবে পরবর্তীতে। ব্রড প্রশ্ন সলভের সময় তোমার নতুন করে আবার
পড়তে হবে না আশা করি ইনশাল্লাহ। এগুলো সলভ করে রাখো খাতায়, তাহলে পরবর্তীতে এইসব ব্যাখ্যা সহকারে এরকম ভাবে একপাশে প্রশ্ন অ্যান্সার লিখবা আর একপাশে ব্যাখ্যা লিখবা। হ্যাঁ, এভাবে পড়ো, যখন তুমি প্রশ্ন সলভে যাবে তখন তোমার বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ এই প্রশ্নগুলোর ব্যাখ্যা আমি নিচ থেকে লিখে রাখছি যে আসলে এটা এরকম এরকম ভাবে হয়। হ্যাঁ, আসো দেখো 37 না 177 অক্টালে আছে, বলছে এটার পরের সংখ্যা কত। তাহলে অক্টালে যোগের নিয়ম তুমি জানো, আর পরের সংখ্যা বের করতে গেলে তার সাথে এক যোগ করতে হয় স্যার। অতএব 177 এটার সাথে এক যোগ করতে হবে। তাহলে দেখো না কত হচ্ছে, তাহলে স্যার 177 এটার পরের সংখ্যা, তাহলে দেখো 177, হ্যাঁ 177 প্লাস 1 কত হচ্ছে বলো? 7 এর 8, 8 থেকে 8 বিয়োগ করে 0 হাতে থাকে 1, 7 এর 8, 8 থেকে 8 বিয়োগ করে 0 হাতে থাকে 1, 1 এর আগে কত হয় স্যার 2। অতএব 177 এর পরের সংখ্যা কত হচ্ছে স্যার 200। হ্যাঁ, কত বলো? 200। এই তিনটা প্রশ্ন এই টপিক থেকে বিগত দিনে অনেক পরীক্ষা হয়েছিল, বিশেষ করে কলেজের পরীক্ষা, ইভেন বোর্ডে অনেক কয়েকবার আসছিল, এক একটা প্রশ্ন আসছিল। এটা আসছিল মনে হয় সম্ভবত 37 এর ওটা আসছিল। তো অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ যে তুমি শিখলে, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ থেকে এই প্রশ্নগুলো হতে পারে যে এটার পরের সংখ্যা কত, এটার পরের সংখ্যা কত। আশা করি এই পুরো ব্যাপারটা তুমি বুঝতে পারছো। হ্যাঁ, এখন আসো ভাই আলোচনার ধারাবাহিকতা করবো আমরা হেক্সাডেসিমেলের যোগ নিয়ে। মনোযোগ দিয়ে দেখো, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে ক্লাসের শুরুতে বলে রাখি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক হচ্ছে 10টি এবং বর্ণ হচ্ছে 6টি। অঙ্কগুলো কি কি স্যার? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এবং বর্ণগুলো হচ্ছে এ থেকে এফ পর্যন্ত। হ্যাঁ, এখানে আসো, হেক্সাডেসিমেলে এ মানে হচ্ছে দশমিকের 10, হেক্সার বি মানে দশমিকের 11, বুঝছো? হেক্সাডেসিমেলে যখন তুমি সি লেখো তখন আসলে তোমাকে হেক্সাই মানে ডেসিমেলে 12 লিখতে হয়। যখন তুমি হেক্সাডেসিমেলে ডি লেখো তখন আসলে তোমাকে এটার জন্য 13 লিখতে হয়। স্যার এটা কেন লিখতে হয়? এটা নিয়ে একটা ছোট্ট একটা ক্লাস নিয়ে নিবনি ভাই, 2-4-5-7 মিনিটের একটা ক্লাস, ওইটা একসময় দেখে নিও। হ্যাঁ, বাট এখন আপাতত এটা মাথায় রাখো। কি রাখবো স্যার? যে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13। হেক্সাডেসিমেল সংখ্যা ই যার মান হচ্ছে ডেসিমেলে 14, হেক্সাডেসিমেল সংখ্যা এফ যার মান হচ্ছে ডেসিমেলে 15। হ্যাঁ, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14 এবং এফ মানে হচ্ছে 15। এখন কাজের কথা বলি, আসো। হেক্সাডেসিমেলে ধরো তুমি এ বি সি এই সংখ্যাটার সাথে ডি ই এফ এই সংখ্যার যোগ করতে চাচ্ছ। কোন পদ্ধতিতে? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। হ্যাঁ, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগের নিয়ম হচ্ছে যে কোনো দুইটা সংখ্যা যোগ করে যদি 16 কিংবা 16-র বেশি হয় তাহলে তার মধ্য থেকে বিয়োগ করবে 16। আবার বলছি, যে কোনো দুইটা সংখ্যা যোগ করে যদি 16 কিংবা 16-র বেশি হয় তাহলে তার মধ্য থেকে বিয়োগ করতে হবে 16। বিয়োগ করে হবে যত, ওই লাইনে লিখবে তত, হাতে থাকবে 1। ওই যে অক্টালের সময় করেছিলে না, দুটো সংখ্যার যোগ করে 8 বা 8-এর বেশি হইলে, হেক্সার সময় সেম একই নিয়ম স্যার। কি নিয়ম স্যার? যে দুটো সংখ্যা যোগ করে যদি 16 কিংবা 16-র বেশি হয় তাহলে তার মধ্য থেকে বিয়োগ করতে হবে 16। বিয়োগ করে হবে যত, ওই লাইনে লিখবা তত, হাতে থাকবে 1, ওটা পরের সংখ্যার সাথে যোগ করে লিখবা, সেম অক্টালের নিয়মের মতোই। হ্যাঁ, দুই সারির ক্ষেত্রে। তাহলে এখানে সি মানে হচ্ছে 12, এফ মানে হচ্ছে 15। স্যার 12 আর 15 যোগ করলে হয় 27। তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বলো আমাকে 27 সংখ্যাটি 16 কিংবা 16-র চেয়ে বড় কিনা? জি স্যার অবশ্যই বড়। তাহলে বাবা 27 সংখ্যার মধ্য থেকে বিয়োগ করো 16, কত হবে রে? 11। 11 মানে কত? 11 মানে হেক্সায় লিখতে হয় বি। এখানে 11 না লিখিয়ে তোমাকে সরাসরি লিখতে হবে বি। আমার কথা কি তুমি বুঝতে পারছো কি? আবারও বলছি, সি মানে হচ্ছে 12, এখানে এফ মানে হচ্ছে 15। 12 আর 15 যোগ করলে হয় 27। 27 সংখ্যাটি 16 কিংবা 16-র চেয়ে বড় কিনা? জি স্যার অবশ্যই বড়। তাহলে 16-তে 27 থেকে বিয়োগ করো 16, কত হবে স্যার? 11। তাহলে 11 লেখো। 11 মানে কত স্যার? বি। বি লেখো, হাতে থাকবে 1। হাতের একটা পরের সংখ্যার সাথে যোগ করবে। এখানে বি মানে হচ্ছে 11, ই মানে হচ্ছে 14। 11 আর 14 যোগ করলে হয় 25, আর হাতের 1 যোগ করলে হয় 26। আর 26 থেকে যদি 16 বিয়োগ করা হয় 10। 26 থেকে 16 বিয়োগ করছি কেন স্যার? কারণ এই দুইটা সংখ্যা এবং হাতের যে সংখ্যাটা সেটা যোগ করে হয়েছিল 26। 26 সংখ্যাটা 16 কিংবা 16-র চেয়ে বড় কিনা? জি অবশ্যই বড় স্যার। তাহলে 26 থেকে বিয়োগ করো 16, বিয়োগ করে হবে যত, ওই লাইনে লিখবা তত। বিয়োগ করে 10 হয়েছে, 10 মানে কি লিখতে হবে স্যার? এ লিখতে হবে। স্যার যদি 9 হয় 8 হয়, এ বাবা 9 8 0 থেকে 9-এর মধ্যে যা হবে তাই লিখবা। হ্যাঁ, তার জন্য এবিসি কিছু লেখা যাবে না। বোর্ডে দেখো হাতে থাকে 1। কেন স্যার? এই দুটো সংখ্যা যোগ করে 26 হয়েছিল। 26 সংখ্যাটা 16-র চেয়ে বড় কিনা? জি। এ মানে হচ্ছে 10, ডি মানে হচ্ছে 13। 10 আর 13 23, আর হাতের 1-এ হয় 24। বলো তো 24 সংখ্যাটা 16 কিংবা 16-র চেয়ে বড় কিনা?
জি স্যার অবশ্যই বড়। তাহলে 24-এর মধ্যে থেকে বিয়োগ করতে হবে 16, কত হবে রে? 8। তাহলে এখানে 8 লেখো, হাতে থাকবে 1। কেন স্যার? এই দুটো সংখ্যা যোগ করে 24 হয়েছে বাবা। 24 সংখ্যাটা কি 16-র চেয়ে বড় নয় কি রে? হ্যাঁ অবশ্যই বড়। তাহলে বিয়োগ করে হয়েছে যত, ওই লাইনে লিখছো তত। তাহলে হাতে 1 থাকবে না, ওটা সামনে লিখে দিতে হয়। হ্যাঁ আচ্ছা, এই তো হচ্ছে হেক্সাডেসিমেলের যোগ। একটু ভালো করে দেখো, আরেকবার বলছি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগের নিয়মটা হচ্ছে যে কোনো দুইটা সংখ্যা যোগ করে যদি 16 কিংবা 16-র বেশি হয় তাহলে তার মধ্য থেকে বিয়োগ করতে হবে 16। বিয়োগ করে হবে যত, ওই লাইনে লিখবা তত, হাতে থাকবে 1, ওটা পরের সংখ্যার সাথে যোগ করে দেবে। আমাদের এই প্রশ্নে যেটা করা হয়েছে, এখানে সি মানে ছিল 12, এফ মানে ছিল 15, 12 আর 15 যোগ করে হয়েছিল 27। 27 সংখ্যাটা 16 কিংবা 16-র চেয়ে বড় কিনা? জি স্যার বড়। 27 থেকে বিয়োগ করা হয়েছে 16, 11 হয়েছে। 11 মানে লিখতে হয় বি, এই লাইনে আমরা এই জন্য লিখেছি বি। হাতে থাকে 1। কেন স্যার? কারণ দুইটা সংখ্যা যোগ করে যদি 16 কিংবা 16-র বেশি হয় তাহলে হাতে 1 থাকবে। তো স্যার এখানে বি মানে হচ্ছে 11, ই মানে হচ্ছে স্যার 14, 11 আর 14 যোগ করে হয়েছে স্যার 25, আর হাতের 1-এ আমার যোগ করে হয়েছে 26। 26 সংখ্যাটা 16-র চেয়ে বড় কিনা স্যার? জি অবশ্যই বড়। তাহলে 26 থেকে বিয়োগ করে 16 কত হবে স্যার? 10। তাহলে এখানে 10 লেখো, 10 তো লেখা যাবে না, 10-এর পরিবর্তে এ লিখতে হবে। হ্যাঁ এই জন্য এখানে এ লেখা হয়েছে। হাতে থাকে 1। কেন স্যার? এই দুটো সংখ্যা যোগ করে স্যার 26 হয়েছিল। আপনি বলেছেন 26 সংখ্যাটা 16-র চেয়ে অবশ্যই বড়। আচ্ছা ঠিক আছে, তাহলে হাতে থাকে 1, ওই সংখ্যাটা পরের লাইনের সাথে যোগ করে দিয়েছি। কিভাবে করে দিয়েছো? স্যার এখানে এ মানে 10, ডি মানে 13, 10 আর 13 স্যার 23 হয়, আর আমার হাতের 1-এ হয় 24। এই দুটো সংখ্যা যোগ করে যে হাতের 1টা ছিল স্যার, তো 24 থেকে স্যার 24 সংখ্যাটা অবশ্যই 16-র চেয়ে বড়। তাহলে 24 থেকে স্যার 16 বিয়োগ করা হয় 8, সে 8টা এখানে লিখেছি। হাতে থাকে 1, সে 1টা এখানে লিখে দিয়েছি। অতএব এবিসির সাথে ডিইএফ যোগ করে হবে 18 এবি। আশা করি এই পুরো ব্যাপারটা বুঝতে পারছো। হ্যাঁ তুমি কতটুকু বুঝতে পারছো সেটা আমাকে একটু বলবা। এর পরের প্রশ্নটা নিজে নিজে চেষ্টা করবে, করে যদি পারো আমাকে ছোট্ট করে কমেন্ট করে একটু জানিয়ে দিবে যে স্যার আমার উত্তরটা এত আসছে। আসো, ধরো তুমি যোগ করতে চাচ্ছ এফ বি, এফ বির সাথে বি এফ যোগ করতে চাচ্ছ। হ্যাঁ দেখো বাবা, এফ বির সাথে বি এফ যোগ করতে চাচ্ছ, তাহলে কত হবে? দেখো এখানে এফ বির সাথে বি এফ যোগ করতে চাচ্ছ, বি মানে এখানে স্যার অবশ্যই 11, আর এফ মানে স্যার হচ্ছে 15। 11 15 যোগ করলে কত হবে স্যার? 26। তাহলে স্যার 26 থেকে 16 বিয়োগ করলে হবে স্যার 10। 10 মানে কত বাবা? 10 মানে এ। তাহলে এই লাইনে লেখো এ, হাতে থাকবে 1। কেন স্যার? এই দুটো সংখ্যা যোগ করে বাবা 26 হয়েছে। 26 সংখ্যাটা কি 16-র চেয়ে বড় নয় কি? জি স্যার অবশ্যই। তাহলে 26 থেকে বিয়োগ করে 16 কত হবে? 10। এই লাইনে লিখবা তাহলে কত? 10। তোমার হাতে থাকবে 1। এখানে এফ মানে 15, বি মানে 11, 11 15 যোগ করলেও এই 26ই হবে। আর হাতের 1 যোগ করলে কত হবে? এই লাইনের হাতের 1টা যোগ করলে হবে 27। বলো 27 সংখ্যাটা 16 কিংবা 16-র চেয়ে বড় কি না? জি স্যার অবশ্যই বড়। তাহলে 27 থেকে বিয়োগ করতে হবে 16। এ বাবা 27 থেকে 16 বিয়োগ করলে কত হয় রে? 11। 11 মানে কত লিখতে হবে? বি। 11 মানে লিখতে হবে বি, হাতে থাকে 1, সে একটাই লিখে দাও। হ্যাঁ তাহলে উত্তর কত হচ্ছে স্যার? 1 বি এ। উত্তর কত হবে? 1 বি এ। এই দুটো সংখ্যা যোগ করে 27 হয়েছিল। হ্যাঁ 27 সংখ্যাটা কিন্তু 16-র চেয়ে বড়, তাহলে হাতে 1 থাকবে না, তো সেই একটাই লিখে দাও। কেন স্যার লিখবো? যেহেতু কোনো সংখ্যা টংখ্যা নাই, তুমি কার সাথে যোগ করবা, ওই জন্য ওটা লিখে দাও। হ্যাঁ আচ্ছা আসো আর একটা যোগ করো, দেখো আরো একটা যোগ করো। তুমি এই যোগটা করতে পারো কিনা একটু চেষ্টা করো, যে 1 এফ এফ, বুঝছো, এটার সাথে +1। দেখো 1 এফ এফ এর সাথে +1, চেষ্টা করো কত হবে বলো। 1 এফ এফ এর সাথে 1 যোগ করলে স্যার এফ মানে 15, 15 আর 1 যোগ করলে হয় 16। স্যার 16 থেকে 16 বের করলে হবে স্যার 0। জি ঠিক আছে 0, হাতে থাকে 1 স্যার। আবারও 15 আর 1 16, স্যার 16 থেকে 16 বের করলে 0, হাতে থাকে 1 স্যার, 1 আর 1 2 হয়। অতএব 1 এফ এফ +1 এটার সাথে 1 যোগ করলে হবে 200। তারপর নেক্সট কোশ্চেন আসো। এরকম প্রশ্ন হতে পারে, এটা বিশেষ করে গভর্নমেন্ট আইজিরা কলেজে বেশি দেওয়া হয় প্রশ্নটা। বগুড়ার গভর্নমেন্ট আইজিরা কলেজে এই প্রশ্নটা বেশি দেওয়া হয়, যে স্যার ওনারা বলে সিটি পরীক্ষায় ইএফএফ +1, হ্যাঁ যে সংখ্যাটার পরের মান কত, মানে সরি ইএফএফ এর সাথে +1 করলে কত হয়। কেন প্রশ্ন কিভাবে হয় পরে বোঝায়, বলছি আগে দেখো। এখানে এফ মানে 15, 15 এর 1 16, 16 থেকে 16 বিয়োগ করলে 0, হাতে থাকে 1। আবার 15 1 16, 16 থেকে 16 বিয়োগ করলে 0, হাতে থাকে 1। ই মানে 14 এর 1 15, 15 মানে লিখতে হবে স্যার এফ। অতএব সঠিক উত্তর হবে এফ ডাবল জিরো। হ্যাঁ আসো তারপর নেক্সট কোশ্চেন। ওনারা কলেজে বলেছে, বিগত দিনগুলোতে বিভিন্ন কলেজে বলা হয়, স্যারেরা বলে বলো তো বাবা, বাবা আর দাদা যোগ করলে কত হয়? বাপ দাদা যোগ করলে কত হয় রে ছেলেপুলেরা? চেষ্টা করো, শোনো এখানে এ মানে 10, এ মানে 10, 10 আর 10 কত হয়? 20। 20 থেকে 16 বের করলে কত হবে স্যার? 4।
হাতে থাকে 1, বি মানে 11, ডি মানে 13, 11 আর 13 24, আর হাতে রাখে 25। স্যার 25 থেকে 16 বিয়োগ করলে কত হয় স্যার? 9, 9 হাতে থাকে 1, 10 10 20 আর হাতে রাখ 21। স্যার 21 থেকে 16 বিয়োগ করলে কত হয় স্যার? 5, 5 হাতে থাকে 1। স্যার বি মানে 11, ডি মানে 13, স্যার 11 আর 13 24, আর হাতের এক যোগ করলে কত হয় স্যার? 25, 25 থেকে 16 বের করলে কত হয়? 9, 9 হাতে থাকে 1, সে একটা সামনে লিখে দাও। কেন স্যার? এই দুটো সংখ্যা যোগ করে স্যার 25 হয়েছিল, তো 25 সংখ্যাটা কি 16-র চেয়ে বড় নয় কি? তাহলে 25 থেকে 16 বিয়োগ করলে 9 হয়, তাহলে তোমার হাতে 1 থাকবে না? কেন স্যার? এই দুটো সংখ্যা যোগ করে 25 হয়েছে বাবা। সংখ্যা দুটো যোগ করে যদি 16 কিংবা 16-র বেশি হয়, তাহলে তার মধ্যে থেকে বিয়োগ করতে হবে 16, বিয়োগ করে হবে যত, ওই লাইনে লিখবা তত, হাতে থাকবে 1, সেই একটাই সামনে লিখে দিয়েছে। হ্যাঁ, অতএব বাবা দাদা যোগ করে কত হয়? 19594। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছো। হ্যাঁ, দেখো এখন এখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন করা হয় এসব বাদ দাও। এখন এখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন করা হয় স্যার? পরীক্ষা এখান থেকে যে প্রশ্নটা করা হয়, 1 নাম্বার প্রশ্ন, ওনারা বলে 18f ধারাটির পরের মান কত? আবারও বলছি, 18f ধারাটির পরের মান কত? বলছে 18f ধারাটির পরের মান কত। দেখো ধারা নিয়ে কোনো কথা হয়েছে কি? জি না, কিন্তু ধারা থেকে প্রশ্ন দিয়েছে, মানে এরকম টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা আসো, এখানে যেটা করতে হবে তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে এখানে প্রথম পদটা কত? 1, তারপরের পদটা কত? অবশ্যই 8, তারপরের পদটা কত? অবশ্যই f, তাই না? তাহলে দেখো তো এখানে প্রতি ক্ষেত্রে বাড়ছে কত কত কইরা। তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে কত হয় স্যার? 7 হয়। তাহলে f মানে 15, 15 থেকে 8 বিয়োগ করলে কত হয় স্যার? 7 হয়। হ্যাঁ, তাহলে দেখো প্রথম পদ 1, তারপরের পদ 8, তারপরের পদ f, তাহলে এখানে প্রতি ক্ষেত্রে বাড়ছে 7 7 করে। কত কত করে বাবা? যে ধারাটির পরের মান কত? ধারাটির পরের মান কত ওনারা বলছে। হ্যাঁ, যে ধারাটির পরের মান কত? ধারাটির পরের মান কত? তো দেখো তাহলে অ্যান্সারটা কেমনে করতে পারি আমরা? প্রথম পদ 1, তারপরের পদ 8, তারপরের পদ f, মানে প্রতি ক্ষেত্রে 7 7 7 করে বাড়ছে। তাহলে f এর সাথে 7 যোগ করে হবে যত, ধারাটার পরের মান ঠিক তত। তাহলে দেখো f + 7 হেক্সাযোগের নিয়ম কি মনে আছে? যে কোনো দুটো সংখ্যা যোগ করে যদি স্যার 16 কিংবা 16-র বেশি হয়, তাহলে তার মধ্যে থেকে বিয়োগ করতে হবে 16, বিয়োগ করে হবে যত, ওই লাইনে লিখবো তত, হাতে থাকবে 1। আচ্ছা f মানে 15, 15-র সাথে স্যার 22 হয়, 22 সংখ্যাটা 16 কিংবা 16-র চেয়ে বড় কিনা? জি স্যার। তাহলে এর মধ্যে থেকে বিয়োগ করো 16, কত হবে বাবা? 6, 6 হবে। তাহলে এখানে লেখো বাবা 6, হাতে থাকে 1। কেন স্যার? এই দুটো সংখ্যা যোগ করে 22 হয়েছিল, তো 22 সংখ্যাটা কি 16-র চেয়ে বড় নয় কি? জি অবশ্যই স্যার। তাহলে হাতে থাকবে 1, সে একটাই লিখে দাও। হ্যাঁ, অতএব 18f ধারাটির পরের মান কত হবে? 16। এই প্রশ্নটা কিন্তু কোনো একটা পরীক্ষায় আসছিল, সম্ভবত বোর্ডে না কোথায় যেন আসছিল, অ্যাডমিশন অথবা একাডেমিকে কোনো একটা পরীক্ষা আসছিল। এই টাইপের আরেকটা প্রশ্ন আসছিল অ্যাডমিশন টেস্টে আসছিল, সেটা এরকম ছিল যে 48c অনুক্রমটির পরের মান কত? 48c অনুক্রমটির পরের মান কত? হ্যাঁ, যে 48c অনুক্রমটির পরের মান কত? এখানে প্রথম পদ 4, তারপরের পদ 8, তারপরের পদ c, মানে প্রতি ক্ষেত্রে 4 4 4 4 করে বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, তাহলে 48c অনুক্রমটির পরের মান কত? c এর সাথে 4 যোগ করলে হবে যত তত। এ বাবা এদিকে c এর সাথে 4 যোগ করলে হবে যত তত, তাই না? কেন স্যার? কারণ হচ্ছে বাবা দেখো এখানে প্রথম পদ 4, তারপরের পদ 8, মানে 8, তাই না? তাহলে 8 থেকে 4-এর পার্থক্য কত? 4, তারপরের পদ 12, পার্থক্য কত? 4। তাহলে সির সাথে 4 যোগ করলে হবে যত, তোমার অনুক্রমটার, এই অনুক্রমটার পরের মান ঠিক তত স্যার। তাহলে সি আর 4 যোগ করলে কত হবে? সি আর 4 যোগ করলে হবে স্যার, সি মানে 12 আর 4 কত হয়? 16। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগের নিয়ম কি? যে কোনো দুটো সংখ্যা যোগ করে যদি 16 কিংবা 16-র বেশি হয়, তাহলে তার মধ্যে থেকে বিয়োগ করতে হবে 16। অতএব এই দুটো সংখ্যা যোগ করে 16 হয়েছে, তাহলে 16 থেকে 16 বিয়োগ করতে হবে। 16 থেকে 16 বিয়োগ করলে কত হবে বাবা? 0, হাতে থাকবে 1, সেই 1টা লিখে দাও। হ্যাঁ, অতএব সঠিক উত্তর হবে 10। সঠিক উত্তর কি হবে? 10। হ্যাঁ, অনেকে হয়তো মনে মনে ভাবতেছো স্যার এখানে 10 হয়েছে, তাহলে কি এ লিখবো না? না, এ লিখবা না বাবা, এখানে এ লেখা যাবে না। হ্যাঁ, এখানে এ না লিখে যেটা করতে হবে সেটা একটু ভালো করে দেখো, এখানে 10ই লিখতে হবে। এ কখন লিখতে হয় আমি আরেকটা প্রশ্ন দিয়ে বুঝাই দিচ্ছি। দেখো কখন এ লিখতে হবে, দেখো 3 নম্বর প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো, যেখানে বলা হচ্ছে ধরো আমি একটা নরমালি যোগ দিলাম, সে ধরো কত দিব বলো? ইর সাথে ধরো সি যোগ করতে চাচ্ছ, কার সাথে কার যোগ করতে চাচ্ছ?
ইর সাথে সি যোগ করতে চাচ্ছ, হ্যাঁ এটা C+4 ছিল, যেটা 12 আর 4 16, 16 থেকে 16 বিয়োগ করে 0 হয়েছিল, হাতে 1 ছিল, সেটা লিখে দেওয়া হয়েছে। অর্থাৎ সঠিক উত্তর 10ই হবে বা 10ই লিখতে হবে, এটে লেখা যাবে না। স্যার কেন লেখা যাবে না? একটু দেখো বোর্ডে লক্ষ্য করে। তাহলে এখানে ই মানে হচ্ছে 14 আর সি মানে হচ্ছে 12। 14 আর 12 যোগ করলে হয় বাবা, 14 আর 12 যোগ করলে হয় 26। 14 আর 12 যোগ করলে কত হচ্ছে? 26। তাহলে বলো হেক্সার যোগের নিয়ম কি? বলো বলো বলো। যে কোনো দুটোর সংখ্যা যোগ করে যদি 16 কিংবা 16-র বেশি হয়, তাহলে তার মধ্য থেকে বিয়োগ করতে হবে 16, তাই না? তো এই দুইটার সংখ্যা যোগ করে কত হয়েছে? 26। 26 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 10। 10 মানে কত বাবা? এ। হাতে থাকে 1, সে একটা লিখে দিতে হবে, হ্যাঁ। কখন 10 লিখবা দেখো, বিয়োগ করে যদি সরাসরি এরকম 10 হয়, তাহলে তখন তুমি তার জন্য এ লিখতে পারো, হ্যাঁ। কিন্তু এটার শূন্য আর হাতে থাকে 1, সেটা মিলে তুমি যদি 10 লেখো আর তার জন্য যদি এ লেখো, হ্যাঁ, এটা টোটালি ভুল প্রসেস, এটা করা যাবে না। তাহলে কখন তুমি এ লিখতে পারো? বিয়োগ করে সরাসরি 10 আসতে হবে। যদি বিয়োগ করে সরাসরি 10 আসে, তাহলে তুমি এ লিখতে পারো, হ্যাঁ। তুমি এখান থেকে 0 আর এখান হাতের 1, এই দুইটা মিল করেছে আর 10 লিখলাম, এমনটা করা যাবে না, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো হেক্সাডেসিমাল থেকে আরো যে প্রশ্নগুলো হতে পারে যোগ থেকে, হ্যাঁ। দেখো 3টা প্রশ্ন নিয়ে কথা বলেছি। নাম্বার 4, 4 নাম্বার প্রশ্ন, বলা হবে যে বাবা EFA, বুঝছো, যখন ব্র্যাকেট ক্লোজ করে নিচে শুরু লেখা থাকবে, এটা দেখে বুঝে নিতে হবে, হ্যাঁ। বলা হবে এর পরের সংখ্যা কত, এর পরের সংখ্যা কত, হ্যাঁ। তাহলে যে কোনো সংখ্যার পরের সংখ্যা বের করতে গেলে কি করতে হয় স্যার? এখানে সেই সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তাহলে EFA + 1 কত হবে বলো? 15 আর 1 স্যার 16, 16 থেকে 16 বিয়োগ করলে কত হয় স্যার? 0। হাতে থাকে 1। আবার 15 আর 1 16, 16 থেকে 16 বিয়োগ করলে কত হয় স্যার? 0। হাতে থাকে 1। ই মানে 14 আর 1 15, 15 মানে কত হয় স্যার? এফ। তাহলে EFF এর পরের সংখ্যা অবশ্যই হচ্ছে স্যার F00, হ্যাঁ, F00। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5। ওনারা বলে, এটা একটা অ্যাডমিশন টেস্টে আসছিল মনে হয়, সম্ভবত এটা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ইউনিটে বিজ্ঞান বিভাগের আসছিল। যখন তোমাদের আইসিটি সাবজেক্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আবশ্যিক ছিল, বিশেষ করে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে 25 মার্কের জন্য ছিল এটা। তো 20 মার্কের জন্য ছিল অনেক বিশ্ববিদ্যালয়ে তোমার। তো যাই হোক, তো ওখানে একটা ফার্স্ট কোশ্চেন ছিল, সেটা এরকম, 1F এর পরের সংখ্যা কত, হ্যাঁ। 1F এর পরের সংখ্যা কত? 1F এর পরের সংখ্যা কত? তাহলে 1F এর পরের সংখ্যা কত হবে স্যার? 1F এর সাথে 1 যোগ করে দাও, 1F + 1 কত হবে বলো? 15 আর 1 16, স্যার 16 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 0। হাতে থাকে 1, স্যার 1 আর 1 কত হয়? 2। তাহলে 1F এর সাথে যদি 1 যোগ করো কত হবে বাবা? 20। তাহলে 1F এর পরের সংখ্যা কত হবে স্যার? 20। এই তো বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা, তারপর এখান থেকে এই প্রশ্নগুলো হতে পারে, হ্যাঁ। এর বাইরে হয় না খুব একটা প্রশ্ন যে হেক্সাডেসিমালে এই সংখ্যার পরের সংখ্যা কত, ওই সংখ্যার পরের সংখ্যা কত, অথবা ধারাটার পরের মান কত। তো আশা করি প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যোগের কনসেপ্টটা তোমার ক্লিয়ার, এবং যোগ থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই কনসেপ্টও ক্লিয়ার। প্রথম ক্লাস থেকে শুরু করে এ পর্যন্ত তোমাদের যতটুকু পড়াইছি, আগামী দিনে তোমরা এতটুকুর উপর ছোট্ট একটা এমসিকিউ পরীক্ষা দিবে। তুমি কতটুকু শিখলে, কতটুকু তুমি অর্জন করলে, সেটা আমার বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। আগামী দিনে তোমরা এটার এই যতটুকু পড়াইছি একদম শুরু থেকে এ পর্যন্ত এতটুকুর উপরে একটা এক্সাম দিবা, বুঝছো। ওই পরীক্ষা দিয়ে আমি দেখতে চাই যে আসলে তোমরা কতটা ভালো করতেছো বা আসলে কতটুকু শিখতে পারছো। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।